যখন দেশে নাগরিকত্ব আইন কার্যকর হলো তার পরের থেকে 1987 সাল পর্যন্ত যারা ভারতে জন্মগ্রহণ করেছেন তারা সবাই নাগরিক। भारतीय नागरिकता कानून के अंतर्गत अगर आप 1 जुलाई 1987 से पहले भारत में अगर पैदा हुए हैं तो आपको भारत का नागरिक माना जाता है। আপনারা দেখছেন ভয়েস অফ বহুজন, আমি শরদিন্দু বিশ্বাস। প্রিয় দর্শক, আপনারা জানেন যে ভারতে 9টি রাজ্যে এবং 3টি কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর চলছে। এর অনেকগুলি রাজ্যে সামনেই নির্বাচন, এই কিছুদিনের মধ্যেই নির্বাচন। কিন্তু এসআইআর বা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন এত ব্যাপকভাবে করার নির্দেশ কি এসআইআর গাইডলাইনে রয়েছে? তাছাড়া ইলেকশন কমিশনের এত বড় একটা কাজ করার জন্য যে কর্মী বাহিনী দরকার হয়, সেই কর্মী বাহিনী তো ইলেকশন কমিশনের নেই। ইলেকশন কমিশনকে নির্ভর করতে হয় প্রতিটি রাজ্যের কর্মী বাহিনীদের উপরে, অর্থাৎ রাজ্য সরকারের সঙ্গে সহযোগিতার ভিত্তিতে এই রিভিশন করতে হয়। এই নির্বাচন কমিশন কেন এত হুড়োহুড়ি করে এই 2 মাসের মধ্যেই ইন্টেন্সিভ রিভিশন করতে চাইছে? কোথা থেকে এই নির্দেশ কিভাবে আসছে সেগুলো আজকে আমরা পুঙ্খানুপুঙ্খভাবে আমরা আলোচনা করব। তাছাড়া ধরুন যে এই ইলেকটোরাল রোল তৈরি করার যে মূল উদ্দেশ্যটা কি? পরিষ্কারভাবে এর মূল উদ্দেশ্য হলো নতুন ভোটারদের নাম যুক্ত করা, মৃত যে ভোটার আছে সেই ভোটারগুলোকে বাদ দেওয়া, ভুতুড়ে ভোটারদের খুঁজে খুঁজে নাম বাদ দেওয়া, আর বিদেশিদের নাম বাদ দেওয়া। এর বাইরে তো নির্বাচন কমিশনের আর কোনো নির্দেশিকা থাকতে পারে না। এটাই তো হওয়া উচিত। কোনোভাবেই বৈধ ভোটারদের যে মৌলিক অধিকার, সেই মৌলিক অধিকার কিন্তু ইলেকশন কমিশন কেড়ে নিতে পারে না। কিন্তু আসলে হচ্ছে যে ভারতের বৈধ ভোটারদের সন্দেহ করছে ইলেকশন কমিশন, এবং সন্দেহ করে তাদেরকে বাদ দেওয়ার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটা শুরু হয়েছে। বিহারে আমরা দেখতে পেলাম 64 লক্ষের উপরে বৈধ ভোটারকে বাদ দেওয়া হয়েছে। তার মধ্যে মৃত সংখ্যা কত ছিল? সুপ্রিম কোর্টে হাজির করা হয়েছে এমন কিছু মানুষকে যাদের মৃত বলে ঘোষণা করেছে এই ইলেকশন কমিশনার। এখানেও দেখতে পাচ্ছি, আপনারা কয়েকদিন আগেই দেখলেন, 3 জন ভোটারকে সামনে নিয়ে এসেছেন তৃণমূল পার্টির অভিষেক ব্যানার্জি নিয়ে এসেছেন। আমরা দেখেছি যে তিনি দাবি করছেন এখানেই নাকি একটি জেলাতেই নাকি 40-50টার উপরে এরকম মানুষ আছে যাদেরকে বাদ দেওয়া হয়েছে। বেঁচে আছে তারা, তাদেরকে বাদ দেওয়া হয়েছে, মৃত বলে বাদ দেওয়া হয়েছে। স্বাভাবিক কারণে যে প্রাপ্ত বয়স্ক নাগরিকদের যে ভোটাধিকার একটা মৌলিক অধিকার, আপনারা ভাবতে পারছেন বাবা সাহেব ডক্টর বি.আর. আম্বেদকর বলেছিলেন অন ভোট ওয়ান ভ্যালু, একটি ভোট সমান মূল্য। রাষ্ট্রপতির ভোটেরও যে মূল্য, প্রধানমন্ত্রীর ভোটেরও যে মূল্য, এই দেশের একজন বস্তিতে থাকার একেবারে নিম্নবিত্ত মানুষের ভোটের মূল্য এক। 11টা ডকুমেন্ট, 12টা ডকুমেন্টের কথা বলা হয়েছে। সেই সমস্ত ডকুমেন্ট দেখিয়েও কি তিনি ভোটার তালিকায় তার মৌলিক অধিকার রক্ষা করার জন্য তিনি নাম রাখতে পারবেন? এ সমস্ত চিন্তা প্রত্যেকটা মানুষের মধ্যে একটা ভয় ঢুকিয়ে দিয়েছে, একটা সন্ত্রাস ঢুকিয়ে দিয়েছে। নির্বাচন কমিশন এই মানবিক জায়গা থেকে এটা করতে পারেন না। নির্বাচন কমিশনের এর আগে তো দেখেছি আমরা, টিএন সেশনের সঙ্গে দেখেছি আমরা
যে নির্বাচন কমিশনারের পক্ষ থেকে বলা হচ্ছে মানুষকে ভোট দেওয়ার জন্য চলে আসুন, আপনারা নির্ভয়ে ভোট দেওয়ার ব্যবস্থা করবে নির্বাচন কমিশন তার দেশের যে নাগরিক, সেই নাগরিকদের ভোটটাকে এক্সক্লুশন করে দিচ্ছে, ডিলিট করে দিচ্ছে। যেখানে ভারতের সংবিধান বলছে ইনক্লুশন করতে, যুক্ত করতে বলছেন, আর এই নির্বাচন কমিশন ডিলিশন করছে, ভোটটাকে বাদ দিয়ে দিচ্ছে। সুপ্রিম কোর্ট পর্যন্ত যে নির্দেশিকা দিয়েছেন সুপ্রিম কোর্ট, সেই নির্দেশিকা কি ছিল? যে তোমাকে কি করতে হবে, আধারকে মান্যতা দিতে হবে এবং তুমি যা যা করছো সেটাকে ডিজিটাইজড করতে হবে। প্রত্যেক দিন মানুষ যেন দেখতে পায় সে কি অবস্থায় আছে, যাতে মানুষই নিজে অনলাইনে তার পদক্ষেপ নিয়ে নিজের নাম ভোটার তালিকায় নথিভুক্ত করতে পারে। পরিষ্কার অর্থে এই সমস্ত কিছু একেবারে গোপন রাখা হচ্ছে। রহস্যজনক একটা ভূমিকা নিয়েছে নির্বাচন কমিশন। বিহারের যে মোট যে ভোটার সংখ্যা, সেই ভোটার সংখ্যা রয়েছে, সেটা নির্বাচন কমিশন প্রথম প্রকাশ করেছে। তারপরে হঠাৎ একটা যে তালিকাটা তৈরি করেছে, শেষের দিকে তালিকাটা তৈরি করে তার মধ্যে 3.5 লক্ষ ভুয়ো ভোটার ঢুকিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। ভুয়ো ভোটার ঢুকিয়ে দিয়ে তার জোরে বিজেপি বিহার রাজ্য জয় করে নিয়েছে। আর বিহার রাজ্য এইভাবে জয় করে নেওয়ার জন্য সবাই গা ফুলিয়ে, একেবারে ঘাড় ফুলিয়ে, গলা চড়িয়ে বলছে যে বিহার থেকে গঙ্গা জল বাংলায় প্রবেশ করবে এবং বাংলা জয় করে নেবে। এইভাবেই ঘটনাক্রমে এই যে বিষয়গুলো নিয়ে মানুষের মধ্যে নির্বাচন কমিশনের এখতিয়ার নিয়ে প্রশ্ন উঠেছে এবং সে যেভাবে এই এসআইআর পরিচালনা করছে সেখানে সন্দেহ তৈরি হয়েছে যে আদৌ এই কাজটি কি নির্বাচন কমিশন করতে পারে। এর জন্য আরটিআই করেছেন অঞ্জলি ভরদ্বাজ। তার যে আরটিআই থেকে তিনি যে উত্তরটা পেয়েছে সেই উত্তরটা আপনাদের একটু শোনাচ্ছি। चुनाव आयोग ने कहीं पर भी ये इंडिपेंडेंट अप्रेजल शेयर नहीं करा, ना तो लोगों के साथ किया, ना सुप्रीम कोर्ट के साथ किया। तो एक चीज जो इलेक्शन कमीशन से आरटीआई एप्लीकेशन में मांगी गई वो थी कि आप हमें वो इंडिपेंडेंट अप्रेजल, अगर आपने कोई किया है, कोई स्टडी करी है जिसके बेसिस पर आपने ये पूरा एसआईआर शुरू किया है, उसकी कॉपी हमें दे दीजिए। एक ये सवाल था। दूसरा सवाल था कि इतनी बड़ी एक्सरसाइज करने के लिए एक लंबी डिसीजन मेकिंग प्रोसेस रही होगी। एकदम से सुबह उठकर तो 24 तारीख जून को इलेक्शन कमीशन नहीं कहेगा कि हम ये एक्सरसाइज करेंगे। तो क्या चीजें थी, वो फाइलें हमें शेयर कर दी जाए जिसके अंदर पूरा जो डिसीजन मेकिंग का जो प्रोसेस था उसकी फाइलें हमने मांगी, जिससे मालूम पड़े कि भाई क्यों करना चाहते हैं इलेक्शन कमीशन हमारे देश के ये एक्सरसाइज, कि ये सारी इस तरीके की सूचनाएं इलेक्टोरल बॉन्ड्स के लिए भी मांगी गई थी कि भाई इलेक्टोरल बॉन्ड्स लाए गए थे तो आखिर क्यों लाए गए थे, और पूरी फाइल्स हमें मिली थी आरटीआई एक्ट के तहत। तो ऐसा नहीं है कि ये सूचनाएं पहली बार हम किसी चीज के लिए मांग रहे हैं। डिसीजन जब रीच करती है सरकार किसी चीज पे या कोई पब्लिक अथॉरिटी, ये रूटीनली हम लोग सूचनाएं मांगते हैं टू अंडरस्टैंड कि क्यों हुआ ऐसा और क्यों किया गया। लेकिन चौंका देने वाली सूचना आज हमारे सामने आई है, जहां पर इलेक्शन कमीशन ने जवाब दिया है कि बेसिकली नो इंफॉर्मेशन एग्जिस्ट्स। तो इलेक्शन कमीशन ने अपने जवाब में, जब हमने इंडिपेंडेंट अप्रेजल की कॉपी मांगी, हमने सारी डिसीजन की फाइल्स मांगी कि आपने एसआईआर कैसे डिसाइड किया, आपने किया है, उसमें सारा कुछ शेयर करने की बजाय अंडर द आरटीआई एक्ट उन्होंने हमें केवल 2025 का जो एसआईआर का ऑर्डर और गाइडलाइंस निकाली है सरकार ने वो दे दी, और जो इलेक्शन कमीशन ने निकाली थी गाइडलाइन जो हम सबके पास है ऑलरेडी, और साथ में एक लाइन में लिख दिया फर्दर नो अदर इंफॉर्मेशन एग्जिस्ट्स। বুঝুন প্রিয় দর্শক, বুঝতে পারলেন? তাহলে নির্বাচন কমিশন যদি এই অ্যাপ্রাইজাল না দিতে পারে, কে করছে এই কাজটা?
প্রশ্ন উঠছে, সারা দেশ জুড়ে প্রশ্ন উঠছে তো, যে কে তাহলে এই কাজটা করছে। আর এত সাহস, নির্বাচন কমিশন নিজে অ্যাপ্রাইজাল দিতে পারছে না, সুপ্রিম কোর্টের কথা শুনছে না। মানুষ যে ডিমান্ড করছে, মানে যে সমস্ত বড় বড় দিগ্গজ যে উকিলরা সুপ্রিম কোর্টে গিয়ে তারা নির্বাচন কমিশনের এই যে ভয়ঙ্কর রকমের অ্যাগ্রেসিভ যে বিষয়গুলো, সেগুলোর জন্য তারা বন্ধ করতে বলছে এইগুলো, কিন্তু কোনো কিছুকেই গ্রাহ্য না করে নির্বাচন কমিশন একটার পর একটা প্রতিদিন সকালবেলা সেজেগুজে হয়তো অফিসে যাচ্ছে, অফিসে গিয়ে মনে হচ্ছে কালকে যে অর্ডারটা যে হোয়াটসঅ্যাপটা করলাম সেটা মনে হচ্ছে ঠিক নেই, ফট করে একটা হোয়াটসঅ্যাপ করলো, হোয়াটসঅ্যাপ করে সারা রাজ্যের যে কটা জায়গায় এসআইআর হচ্ছে সেখানে পাঠিয়ে দিল। এটা করা যায় না, এটা জনগণের সঙ্গে গদ্দারি। গতকাল 8 ঘন্টা ধরে শুনানি হয়েছে। প্রশান্ত ভূষণ নির্বাচন কমিশনারের পক্ষ থেকে তাদের যে আইনজীবী তিনিও ছিলেন, তিনি শেষে ভাষণ রেখেছেন। পুরো বিষয়টা এসেছে যে এসআইআর এর বৈধতা অবৈধতা, এসআইআর এর মধ্যে নাগরিকত্বের বিষয়টা কি করে এসে গেল, সেই নাগরিকত্ব বিষয়টার বৈধতা অবৈধতা নিয়ে প্রচুর আলোচনা হয়েছে এবং শেষ পর্যন্ত যে একটা নির্দেশিকা দেওয়ার জন্য একটা অবস্থা তৈরি হয়েছে, যেটা দেশের মানুষের শোনা দরকার। আপনারা যারা সচেতন মানুষ তাদের শোনা দরকার। এবং para 32 is page 60 probably. It Yes. is clarified that it is not Yes. the job of the enumerator. It is clarified. Now, very clear instructions in this SIR. It is clarified that it is not the job of the enumerator to determine the citizenship of an individual. However, they have the power and responsibility to exclude any person on the basis of qualification for registration regarding age or ordinary residence. Age can be verified with reference to but not restricted to the birth certificate, school certificate, passport, whatever, wherever available, baptism certificate, etc. Ordinary residence may be checked with reference to various other documents. Then your lordship may come to para 75, which would be 3 pages thereafter. Or a few, no, many pages thereafter, my lord. Para 75. Page 72. Huh? বন্ধুরা, আপনারা পরিষ্কার করে শুনতে পারলেন যে প্রশান্ত ভূষণ বলছেন যে গাইডলাইনের মধ্যেই রয়েছে যে কোনোভাবেই এনুমেরেটররা মানুষের নাগরিকত্ব যাচাই করতে পারে না, যাচাই করতে পারে না, এটা একেবারে পরিষ্কার নির্দেশ রয়েছে। আপনারা যেগুলো শুনছেন হিয়ারিং এর সময়, সেগুলো কি মান্যতা দেওয়া হচ্ছে? দেখুন কি বলছেন প্রশান্ত ভূষণ। 22. 72. 75, para 75. It says, in case an objection is filed in Form 7 seeking deletion of name from the electoral roll on the ground that the person objected to is not a citizen of India, the onus of proof shall lie on the objector. It shall be ensured that such onus is discharged in accordance with law. So, my lord, in this SIR of 2003, in the Election Commission's own guidelines, it was stated firstly that it is not the job of the enumerator to determine citizenship, and secondly that if somebody objects on the ground of citizenship, onus of This is proof on that person. is on that person. This determination is to be made by authorities with responsibility under the Citizenship Act, the Foreigners Act, and the Illegal Migrants Act. However, the electoral registration officer has to decide for the limited purpose of preparation revision of electoral roll whether a person is eligible for inclusion of his name in the electoral roll or not on the ground of citizenship, as citizenship of India is an essential condition for such registration. Now, Lord, what does this mean? This means
that if a person has been declared to be a non-citizen by any of those competent authorities under those 3 acts, then yes, you remove their name. But you yourself are not to determine their citizenship. You can refer those cases to those authorities under those acts. Once those authorities determine that you are not a citizen, then you can remove the name on the ground of citizenship. That is the directive. Then, my lord, আপনারা বুঝতে পাচ্ছেন যে এই গ্রাউন্ড থেকে প্রশান্ত ভূষণ একেবারে ধরেছে যে কিছুতেই ইআরও এই মানুষের যে সিটিজেনশিপ নাগরিকত্ব এটা জিজ্ঞাসা করতে পারে না। যদি তার মনে হয় তাহলে সে কম্পিটেন্ট অথরিটি যারা এর দায়িত্বে আছে 3টে অ্যাক্টের কথা উনি বলেছেন সেই মানুষের কাছে পাঠিয়ে দেওয়া যে আমার মনে হচ্ছে ইনি ডাউটফুল, আপনারা একটু চেক করে বলুন। যদি তারা মনে করে যে সেই অথরিটি মনে করে না এর কোনো অসুবিধা নেই তাহলে তাকে এই যে ইলেকটোরাল রোলে তার নাম রাখতে বাধ্য। whose address is given as 0, the numbers are more than 5 lakhs. 5 lakhs whose address is given as 0. So, therefore, বুঝুন যে 5 লাখ মানুষ তাদের অ্যাড্রেস হচ্ছে 0। এইভাবে ভুয়ো ভোটার ঢুকিয়ে দিয়েছে যে এক পরিবারের মধ্যে 500 মানুষ বসবাস করছে। এইভাবে একটা ভুয়ো তালিকা তৈরি করছে, অথচ এই দেশের যারা প্রকৃত নাগরিক যারা ভোটার সেই ভোটারদের নাম কেটে বাদ দেওয়া হচ্ছে। অর্থাৎ পরিষ্কার অর্থে এই জ্ঞানেশ কুমার কোন একটি মানুষের যে হিডেন এজেন্ডা রয়েছে সেটাকে বাস্তবায়িত করার জন্য এই খেলাটা খেলছে। There can't be any doubt. If there is somebody a voter in the voter list, you can't exclude. He has to be excluded. হ্যাঁ, If there are 10, they have to be excluded. If there are 100, they have to be excluded. Thousands to be excluded. We are not concerned here as an election commission with the rhetoric of the political parties who is saying what. নির্বাচন কমিশনারের যে উকিল তিনি আসার পরে বলছেন যে এই এসআইআর করতে গিয়ে বিরোধীরা বলছে এই এসআইআর করতে গিয়ে কতজন বিদেশি ধরা পড়লো, এই বিদেশি ঘুষপেটিয়া তত্ত্বটা কারা তুলেছিল, বিরোধী পক্ষ না সরকার পক্ষ? যে এসআইআর হচ্ছে না, একেবারে মানে অবৈধ ভোটাররা এসে সমস্ত জায়গায় ভরে গেছে, রোহিঙ্গিয়া এসে বিহার দখল করে নিয়েছে, বিহারে রোহিঙ্গিয়া কজন পাওয়া গেল সে প্রশ্ন তো আসবেই। কিন্তু ইনি সুপ্রিম কোর্টে এসে বলছেন এটা কোনো বড় প্রশ্ন নয়, এটা নিয়ে আমরা এসআইআর করিনি। সুতরাং যারা বিদেশি সে 2 জন হোক 5 জন হোক তারা আইডেন্টিফাই হবে, এ কথা উকিলের যে ভাষায় সেই উকিলের ভাষায় তিনি বলছেন। কিন্তু ইস্যুটা তো এই যে বাংলাতে যে তালিকাটি প্রকাশিত হলো খসড়া তালিকা, প্রশ্ন করবে না বিজেপিকে যে এখানে নাকি রোহিঙ্গিয়ারা ভর্তি হয়ে গেছে, বিদেশি ঘুষপেটিয়ারা একেবারে ছেয়ে গেছে। খসড়া তালিকায় কজন বিদেশির নাম ধরা পড়লো আপনারা বলুন, কজন বিদেশির নাম ধরা পড়েছে চিহ্নিত করেছেন, সেটা তো প্রশ্ন উঠবেই। নির্বাচন কমিশনকে জবাব দিতে হবে তো এই রাজনৈতিক দলকে যে লাফালাফি বড্ড করেছিলে। খসড়া তালিকা প্রকাশিত হয়ে গেছে, সেখানে কজন মানুষ সেখানে বহিরাগত বিদেশ থেকে এসেছে। রোহিঙ্গিয়া কোথায়? রোহিঙ্গিয়া করে লাফালাফি করছিল। শান্তনু ঠাকুর মতুয়ারা অনশন করছে, বলছে ওরা রোহিঙ্গিয়া। তাহলে এই রোহিঙ্গিয়া ইস্যুটা তো তুলেছে বিজেপি। বাংলার মানুষকে অপমান করছে বিজেপি, বাংলার মানুষকে অবৈধ অনুপ্রবেশকারী বলছে বিজেপি। বাংলার মানুষ যখন বাইরে যাচ্ছে বাংলায় কথা বলছে, তাদের বাংলাদেশি বলে দাগিয়ে দিয়ে তাদের উপর অত্যাচার করছে বিজেপি।
তো স্বাভাবিক কারণেই তো প্রশ্ন উঠবে যে এসআইআর এর মধ্যে দিয়ে কজন বিদেশিকে আপনারা চিহ্নিত করতে পারলেন, আর রোহিঙ্গিয়া কোথায়? কিন্তু ইনি এখন ঢোক গিলছেন, গিলে বলছেন ওটা কোনো বিষয় নয়, বিদেশি কোনো বিষয় নয়, বিদেশি দুজন হলেও সেটা বিদেশি, আর 3 জন হলেও সেটা বিদেশি, 3000 হলেও সেটা বিদেশি। তো এই কথা তো সবাই জানে। শুনুন তারপরে উনি কি বলছেন। খুব গুরুত্বপূর্ণ জায়গায় দেখুন, উনি মানে নাগরিকত্ব অর্জনের ক্ষেত্রে যেটা নির্দেশ রয়েছে, এই নির্বাচন কমিশনকে দেওয়া নির্দেশের গোপন নির্দেশিকার মধ্যেই রয়েছে যে কিভাবে এইগুলোকে আইডেন্টিফাই করতে হবে, সেই কথাগুলো এখন বলবেন উনি। আপনারা শুনুন। This has been amended more than once. Section 3 says, except as provided in subsection 2, every person born in India, A, on or before 26 January 1950, but before the first day of July 1987. ঠিক, এটা নাগরিক 1st July 87, but before the commencement of Citizenship Act 2003, and either of whose parents is a citizen of India at the time of his birth. On or after the commencement of Citizenship Amendment Act 2003, where both of his parents are citizens or one of his parents is citizen, other is not an illegal migrant at the time of his birth, shall be a citizen. So for future, my lord, it is section 3, which divides into 3 categories. For the first category, birth alone is enough. For B, one of the parents should be a citizen, so his proof will be required. After 2003, both his parents or one parent, provided the other is not an illegal immigrant. One thing is admitted, my lords, we are not questioning that if somebody has been naturalized or registered under the Citizenship Act, then we have to follow that. But in the absence of anybody having been registered or naturalized under the Citizenship Act, then Section 3 alone will apply, and it is the birth and the parents' birth citizenship status that will be material. Let's see that what happens, that if we are able to take up 12 o'clock, then we will continue till lunch or maybe half an hour in lunch also. I will not be able to reach the We hospital will reach it. before lunch anytime. I think, my lord, lordship, Let's- every day after tomorrow, if there is a hospital appointment, let's not, my lord. And otherwise, we will take up there. May I make a, You can continue with your appointment with doctor, don't change it. If we are able to take up, because depending upon how many matters are listed tomorrow. This week, so we at that time we didn't realize that it's in this week. So we'll continue with that. may I make a humble submission, Unitec was listed at 31. পরিষ্কার করে এই যে আমাদের নির্বাচন কমিশনারের যে লয়ার, তিনি ক্যাটেগরিক্যালি ভাগ করে দিলেন, যেটা আমরা সবাই জানি যে নাগরিকত্ব যে সংশোধন আইনগুলো হয়েছে 2019 পর্যন্ত, এবং এই যে রুলস এসেছে 2024-এ, এবং সেখানে চেঞ্জ করে এই একটা কাট অফ ডেট তৈরি করা হয়েছে। তার কতগুলো ক্যাটাগরিতে উনি পরিষ্কার করে বলেছেন, এবং সেখানেই কিন্তু লুকিয়ে আছে যে এই এসআইআর এর মধ্যে দিয়ে, এর আগে আপনারা জ্ঞানেশ কুমারকেও দেখেছেন, তিনি পরিষ্কার করে বলে দিয়েছেন যে भारतीय नागरिकता कानून के अंतर्गत अगर आप 1 जुलाई 1987 से पहले भारत में अगर पैदा हुए हैं तो आपको भारत का नागरिक माना जाता है। অত্যন্ত গুরুত্ব দেবেন যে পরিষ্কার করে এসআইআর করতে গিয়ে জ্ঞানেশ কুমারও বলেছেন তার যে সাংবাদিক সম্মেলনে, এবং গতকাল এই 8 ঘন্টা ধরে শুনানির পরে যিনি কমিশনারের লয়ার, তিনিও ভাগ করে দিচ্ছেন। কিভাবে ভাগ করে দিচ্ছেন সেটা মানে আমাদের যে নাগরিকত্ব সংশোধন আইন যেভাবে হয়েছে সেইভাবে তিনি বর্ণনা করেছেন। অর্থাৎ পরিষ্কার হয়ে যাচ্ছে যে 1987 সালের আগে পর্যন্ত যারা জন্মসূত্রে এখানে জন্মগ্রহণ করেছেন
সার্টিফিকেট রয়েছে, যেমন মাধ্যমিক সার্টিফিকেট রয়েছে, শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব যে শংসাপত্র রয়েছে, তার ডেট অফ বার্থ রয়েছে। ফলে এগুলো দেখিয়েই এ পর্যন্ত ভারতের যে সমস্ত মানুষ চাকরির জন্য তারা অ্যাপ্লাই করেছে, এবং চাকরির ক্ষেত্রে আইন আছে যে ভারতে চাকরি করতে গেলে, বিশেষ করে গভর্নমেন্ট সার্ভিস করতে গেলে ভারতের নাগরিকত্ব দেখাতে হয়। সেই নাগরিকত্বের প্রমাণ হিসাবে সে দেখিয়েছে মাধ্যমিকের যে অ্যাডমিট কার্ড, সেটা দেখিয়েছে, অথবা মাধ্যমিকের সার্টিফিকেট দিয়েছে। পাশাপাশি শিডিউল কাস্ট শিডিউল ট্রাইবরা দিয়েছে তাদের শংসাপত্র। সেখানেই প্রমাণ হয়ে গেছে যে এই মানুষগুলো ভারতের নাগরিক। এতক্ষণ ধরে আলোচনা শুনলেন, কাল অথবা সোমবারে আমার মনে হচ্ছে ফাইনাল কিছু নির্দেশিকা সুপ্রিম কোর্ট থেকে আসবে। আমরা যতক্ষণ আলোচনা হয় আমরা অনলাইনে আলোচনা শুনে যে আপডেট আবার আপনাদের সামনে দেওয়ার চেষ্টা করব।